আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ৮.৩ এর এই যে ৮ নাম্বার অথবা ৯ নাম্বার প্রমাণ বা মান নির্ণয় করা, এই জাতীয় ম্যাথগুলোর মান নির্ণয় করতে গেলে অনুপাতের সামনে যে কোণগুলো রয়েছে এই কোণগুলোকে ভাঙতে হয় এবং ভাঙার জন্য সামনের এই যে কোণগুলো এদেরকে n π/2 প্লাস থিটা অথবা n π/2 মাইনাস থিটা, এই দুটোর যে কোনো একটা আকার এই কোণগুলোকে দিয়ে তারপরে ভাঙতে হয়। এই ম্যাথগুলো আমরা যখন ক্যালকুলেশন করি তখন দেখি অনুপাতের সামনে যে কোণগুলো রয়েছে এই সবগুলো কোণ ভাঙার প্রয়োজন পড়ে না। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, এই কোণগুলোকে কখন ভাঙবো আর কখন ভাঙবো না। এই যে পাই এর সাথে রয়েছে 17, এখানে পায়ের সাথে রয়েছে 13, এখানে পায়ের সাথে আছে 9, কিন্তু এখানে পাই আছে মুক্ত, অর্থাৎ এখানে পাই হচ্ছে সংখ্যা মুক্ত। আমরা অনুপাতের সামনে যেই কোণগুলোতে দেখব পাই আছে সংখ্যা মুক্ত ওই কোণটাকে ভাঙবো না এবং সেই কোণগুলোকে ভেঙে দিব যেই কোণে পায়ের সাথে কোনো সংখ্যা রয়েছে। যেমন এখানে পায়ের সাথে 17 আছে, পায়ের সাথে 13 আছে, পায়ের সাথে 9 আছে। আমরা এই কোণগুলোকে ভাঙবো, কিন্তু এটা ভাঙবো না। এই কোণগুলোকে কিভাবে ভাঙবো? এমন ভাবে ভাঙবো যেন ওই কোণগুলোর আকার n π/2 প্লাস থিটার মতো হয় অথবা n π/2 মাইনাস থিটার মতো হয়। এই জাতীয় ম্যাথ সমাধান করার জন্য এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ। একটা ম্যাথে যদি অনেকগুলো কোণ থাকে তাহলে প্রতিটা কোণের জন্য আমাদের পৃথক পৃথক ভাবে চিন্তা করতে হয় যে এই কোণটা ভেঙে ওই আকৃতি দেওয়ার জন্য কি করব, এটাকে ভেঙে ওই আকৃতি দেওয়ার জন্য কি করব, এটাকে ভেঙে ওই আকৃতি দেওয়ার জন্য কি করব, অথবা এটাকে তো ভাঙার প্রয়োজন পড়বে না কারণ এখানে শুধু পাই আছে। এটাকে না ভাঙলেও এই তিনটা কোণকে আমাদের ভাঙতে হবে। এখন তিনটা কোণকে আমরা যখন ভাঙবো তখন আমাদের এই আকৃতি দেওয়ার জন্য তিন ধরনের চিন্তা করতে হবে এবং এই কাজটাই আমাদের কাছে সবচেয়ে কষ্টকর এবং কঠিন কাজ। তবে আমি চেষ্টা করব যে এই তিনটা কোণকে ভাঙার জন্য তিন রকমের চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র একটা চিন্তার মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা তিনটাকে ভেঙে ফেলবো এবং সবগুলো ম্যাথ ওই একই প্রক্রিয়ায় আমরা অগ্রসর হব এবং খুব সহজে, খুব অল্প পরিশ্রমেই আমরা প্রতিটার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আসো আমরা শুরু করছি। এখানে যে অনুপাতটা রয়েছে, অনুপাতটা লিখে অনুপাতের সামনে যেই কোণ আছে তার পরিবর্তে আমরা লিখব π/2, একটা ফাঁকা দিয়ে লিখব π/10, এরপর এটাকে বন্ধনী দিয়ে আটকে দিব। এখানে যে ফাঁকা রেখেছি, ফাঁকা রাখার উদ্দেশ্য হলো এখানে একটা প্লাস বসবে অথবা একটা মাইনাস বসবে। আর এই π/2 হচ্ছে এই কোণকে যখন ভাঙবো আমরা বলেছি যে এটাকে ভাঙার জন্য আমাদের সাহায্য নিতে হবে n π/2 প্লাস থিটা অথবা n π/2 মাইনাস থিটা। তার মানে এই কোণটাকে এমন ভাবে ভাঙতে হবে, শুধু এটা নয়, প্রত্যেকটা কোণকে এমন ভাবে ভাঙতে হবে যেন n π/2 প্লাস থিটা অথবা n π/2 মাইনাস থিটা এই দুটোর যে কোনো একটা আকৃতি পাওয়া যায়। তো এখানের এই যে π/2 এটা হচ্ছে এই আকৃতি পাওয়ার জন্য π/2, আর এই যে π/10 এটা হলো এই প্রথম অনুপাতের পাই এবং এই যে হরের 10 সেই 10। যদি এখানে 20 থাকতো আমরা লিখতাম 20, এখানে যদি 5 থাকতো আমরা লিখতাম 5, এখানে যা থাকবে আমরা সেটাই লিখব। তার মানে প্রথমে π/2 লিখবো, এই π/2 হবে n π/2 প্লাস থিটা অথবা মাইনাস থিটার জন্য, আর এখানের পাই বাই সামথিং আসবে এই ভগ্নাংশটা দেখে। এখন এই যে মাঝখানে আমরা ফাঁকা রেখেছি, এখানে প্লাস চিহ্ন বসাবো অথবা মাইনাস চিহ্ন বসাবো। কি চিহ্ন বসবে সেটা দেখার জন্য আমাদের একটা টেকনিক এখানে অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে এই যে দ্বিতীয় ভগ্নাংশ অর্থাৎ π/10, আমরা দেখব এর হর যদি 10 হয় অথবা 10-এর চেয়ে বড় হয়। আবার বলছি, এই ভগ্নাংশের হর যদি 10 হয় অথবা 10-এর চেয়ে বড় হয় তাহলে আমরা এই 2 দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করে দিব। যদি 10-এর চেয়ে ছোট হয়, এই ভগ্নাংশটা যদি 10-এর চেয়ে ছোট হয় তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব না। তো আমরা এখানে দেখছি এই ভগ্নাংশটা 10, এই জন্য 10-কে আমরা 2 দিয়ে ভাগ, 10-কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 5। এবার করব কি, এই 5টাকে এমন এক সংখ্যা দিয়ে গুণ করব, দেখো এই যে কোণটা আমরা পেতে চাচ্ছি কার জন্য, এই কোণের জন্য, এটাকে আমরা ভেঙে
একটা আকৃতি দিতে চাচ্ছি যে আকৃতিটা এটার মতো হয়। তো এখন এই যে 5 পেয়েছি, 5 কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন ওই গুণফল, দেখো এখানে পায়ের সাথে যে আছে 17, এই সংখ্যার চেয়ে 1 বেশি হয় অথবা 1 কম হয়, 2 বেশি হয় অথবা 2 কম হয়, অথবা এই প্রশ্নে যে কোণগুলো আছে এই কোণগুলোর কোনো একটা লবের সমান হয়। আমি আবার বলছি কথাটা, যেই কোণটাকে ভাঙবো ওই কোণের এই যে হরের যে সংখ্যাটা আছে, যদি এই সংখ্যাটা 10-এর চেয়ে বড় হয় অথবা 10-এর সমান হয়, তাহলে এই 2 দিয়ে ওই হরটাকে আমরা ভাগ করব। যে ভাগফল পাবো তাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন ওই গুণফল এবং যেই কোণটাকে ভাঙছি তার লবে পায়ের সাথে যা আছে এই সংখ্যার মধ্যে ডিফারেন্স হয় 1 অথবা 2 অথবা অন্য কোণের লবের সমান। গুণফল হবে এই পায়ের যে সহগ। এখন আমরা একটা কাজ করি, দেখো এই যে 5, এই 5 কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 15। দেখো এই 15 17 এর চেয়ে 2 ছোট। 15 এবং 17 এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো 2। এবার দেখো এই 15 এর সাথে 2 কি করলে আমরা 17 পাচ্ছি, আমরা যদি যোগ করি তাহলে 17 পাচ্ছি। তো এই যে কি করতে হয়েছে, আমাদের যোগ করতে হয়েছে, এই জন্য এখানে একটা যোগ চিহ্ন। এরপরে করব কি, ডিফারেন্স কত পেয়েছি সেই ডিফারেন্স বসাবো এই দ্বিতীয় ভগ্নাংশের পায়ের সাথে, এবং কত দিয়ে গুণ করেছি সেই সংখ্যাটা বসাবো প্রথম সংখ্যার পায়ের সাথে। আমি আবার বলছি, যত ডিফারেন্স পাচ্ছি সেই ডিফারেন্স ব্যবহার করব দ্বিতীয় ভগ্নাংশের পায়ের সাথে, এবং যত গুণ করেছি ওই সংখ্যাটা বসাবো প্রথম ভগ্নাংশের পায়ের সাথে। এবার দেখো এই কোণের আমরা যে অবস্থাটা পেয়েছি এটা দেখতে n π/2 প্লাস থিটা ওই আকৃতির হয়ে গেছে। আমাদের এই কোণটা ভাঙা শেষ। এবার আসো আমরা এই যে দ্বিতীয় কোণ এটা ভাঙি। এর জন্য অনুপাতটা তুলে নিলাম। অনুপাতের সামনে আছে 13 π/10। আমরা করব কি, সবসময় লিখে নিব π/2। এই π/2 হচ্ছে এই আকৃতি পাওয়ার জন্য π/2। মাঝখানে একটা ফাঁকা রাখবো কারণ এখানে আমাদের প্লাস বসাতে হতে পারে আবার মাইনাসও বসাতে হতে পারে। এরপরে আমরা আরেকটা ভগ্নাংশ লিখবো যে ভগ্নাংশের হরে ব্যবহার করব, যেহেতু এটা ভাঙতে চাচ্ছি। দেখো এখানে হরে আছে 10, ব্যবহার করব 10 এবং লবে বসাই দেব এই যে পাই আছে সেই পাই। এখন আমরা দেখছি এখানে আছে 10। আমরা শিখেছি টেকনিক, হরের এই সংখ্যাটা যদি 10 হয় অথবা 10-এর চেয়ে বড় হয় তাহলে এই 2 দিয়ে এটাকে ভাগ করে দিব। তো 10 কে আমরা 2 দিয়ে ভাগ দিই, ভাগ দিলে ভাগফল পাচ্ছি 5। এখন এই ভাগফলকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন সেই গুণফলের সাথে এটার ডিফারেন্স হয় 1 অথবা 2 অথবা অন্য কোণের লবের সমান। দেখো 5 এর সাথে আমরা যদি 3 গুণ দিই তাহলে পাচ্ছি 15। এই 15 এবং 13 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। আমাদের সবসময়ই খেয়াল রাখতে হবে ডিফারেন্স হবে 1 অথবা 2 অথবা অন্য একটা কোণের লবের সমান। এই তিনটা অবস্থার কোনো রকমই ব্যতিক্রম করা যাবে না। ডিফারেন্স অল টাইম হতে হবে 1 অথবা 2 অথবা এখানে যে কোণগুলো ব্যবহার হচ্ছে তাদের কোনো একটার লবের সমান। এবার দেখো 13 পাওয়ার জন্য 15 এবং এই যে ডিফারেন্স 2 এই দুটোকে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখন এই 13 পাওয়ার জন্য 15 থেকে 2 কি করতে হয়েছে, বিয়োগ করতে হয়েছে, এই জন্য এইখানে ব্যবহার করব বিয়োগ চিহ্ন। এবার ডিফারেন্স যত এই সংখ্যাটা দ্বিতীয় ভগ্নাংশে পায়ের সাথে বসাই দিব, এবং যত গুণ করতে হয়েছে এই সংখ্যাটা প্রথম ভগ্নাংশে পায়ের সাথে বসিয়ে দিব। এটাও আমাদের ভাঙা শেষ। এবার আসো আমরা এই যে তৃতীয় অনুপাতের সামনের যে কোণ রয়েছে এটাকে ভাঙবো। এর জন্য একই কাজ, আমরা লিখব π/2। এটা হচ্ছে n π/2 প্লাস থিটা অথবা n π/2 মাইনাস থিটা পেতে চাই তার π/2। এবং এরপরে লিখব, এটাকে যেহেতু ভাঙতে চাচ্ছি লব থেকে পাই নিব এবং এই হর থেকে 10 নিব। নেওয়ার পরে এখানে রাখছি ফাঁকা, কারণ আমাদের প্লাস চিহ্ন বসানোর প্রয়োজন হতে পারে অথবা মাইনাস চিহ্ন বসানোর প্রয়োজন হতে পারে। এখন আমরা দেখছি এই ভগ্নাংশের যে হর এটা 10। আমাদের টেকনিক হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর যদি 10 হয় অথবা 10-এর চেয়ে বড় হয় তাহলে এই 2 দিয়ে 10-কে ভাগ করে দিই। ভাগফলটাকে এমন এক সংখ্যা দিয়ে গুণ করব যেন গুণফল এবং এই যে 9 এর মধ্যে ডিফারেন্স হয় 1 অথবা 2 অথবা অন্য লবের পায়ের সহগের সমান। দেখো 5 কে আমরা যদি 2 দিয়ে গুণ দিই তাহলে পাচ্ছি 10। দেখো এই 10 এবং 9 এই দুটোর মধ্যে এবার আমাদের ডিফারেন্স হলো 1।
10 এবং 1 এর মধ্যে কি করলে 9 পাওয়া যায়, মাইনাস করলে 9 পাওয়া যায়, এই জন্য আমরা এখানে ব্যবহার করব মাইনাস। আর এই যে ডিফারেন্স যত, সেটা দ্বিতীয় ভগ্নাংশে পায়ের সাথে বসাতে হয়। পায়ের সাথে 1, এই 1টা ব্যবহার না করলেও চলে, এই জন্য আমরা 1টা ব্যবহার করলাম না। আর যে সংখ্যাটা গুণ দিতে হয়েছে সেই সংখ্যাটাকে আমরা বসাবো প্রথম ভগ্নাংশে পায়ের সহগ আকারে। যদি কোণের লবে শুধু পাই থাকে, এর সাথে কোনো সংখ্যা না থাকে, তাহলে এটাকে ভাঙার প্রয়োজন হবে না। তাহলে এই অনুপাতটাকে যেমন আছে তেমনই লিখে দিলাম। এবার দেখো, এই যে প্লাস চিহ্নের পরে রয়েছে একটা অশূন্য সংখ্যা। প্লাস চিহ্নের পরে যদি অশূন্য সংখ্যা থাকে, তাহলে প্রথম ভগ্নাংশে পায়ের সাথে যা আছে তার সাথে 1 যোগ করে দিয়ে সংখ্যাটাকে কাউন্ট করতে। এখানে আছে 3 এবং এটা যেহেতু প্লাস চিহ্নের পরে অশূন্য সংখ্যা, তাই 3কে আমরা চিন্তা করব 4। তার মানে এই কোণের অবস্থান হবে 4 নাম্বার ঘরে। এটা হচ্ছে কোয়াড্র্যান্টের এক্স অক্ষের ধনাত্মক সাইড। আমরা এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 4 ঘর অগ্রসর হব অথবা ঘড়ির কাঁটার দিকে 4 ঘর অগ্রসর হব। কোণের মানটা যেহেতু পজিটিভ, এই কারণে আমরা এই এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে 4 ঘর ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে অগ্রসর হব। 1 2 3 4। এই চতুর্থ কোয়াড্র্যান্টে কচের চিহ্ন হয় প্লাস, এই জন্য আমরা এখানে একটা প্লাস চিহ্ন ব্যবহার করে দিব। এবার আমরা দেখছি পাই বাই 2 এর সাথে রয়েছে একটা বিজোড় সংখ্যা। পাই বাই 2 এর সাথে যদি বিজোড় সংখ্যা থাকে, তাহলে এখানে যে অনুপাত থাকে ওই অনুপাতটা পরিবর্তিত হয়ে যায়। এখানে আছে cos, cos পরিবর্তিত হয়ে sin হয়ে যাবে এবং এই প্লাস চিহ্নের সামনে যে সংখ্যাটা আছে সেটা বসে যাবে প্লাস। এবার আমরা এই কোণের অবস্থান কোন চতুর্ভাগে পড়ে সেটা একটু দেখব। আমরা এবার দেখছি যে এখানে মাইনাস চিহ্ন আছে। এখানে যদি মাইনাস থাকে, তাহলে পাই বাই 2 এর সাথে যেই সংখ্যা আছে আমাদেরকে সংখ্যাটাকে ততই কাউন্ট করতে হবে। তো এখানে পাই বাই 2 এর সাথে মাইনাস, এখানে পাই বাই 2 এর সাথে আছে 3, তার মানে আমাদেরকে 3 ঘর অতিক্রম করতে হবে। কসের সামনের এই যে কোণ, এটা যেহেতু পজিটিভ, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে 3 ঘর অতিক্রম করতে হবে। বিপরীত ক্রমে, কারণ কসের সামনের এই কোণটা পজিটিভ, পজিটিভ হলে বিপরীত ক্রমে, আর যদি নেগেটিভ হয় তাহলে ঘড়ির কাঁটা যেদিকে সেই দিক দিয়ে অতিক্রম করতে হয়। এটা পজিটিভ আছে, এই জন্য বিপরীত দিক থেকে আমরা 3 ঘর অতিক্রম করি, 1 2 3। এক্ষেত্রে আমরা দেখছি এই কোণের অবস্থান হলো 3 নাম্বার চতুর্ভাগে। 3 নাম্বার চতুর্ভাগে কসের চিহ্ন হয় মাইনাস। এখানে আমরা একটা মাইনাস ব্যবহার করলাম, এটা হচ্ছে চতুর্ভাগের চিহ্ন। এবার পাই বাই 2 এর সাথে রয়েছে 3, এটা একটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে cos পরিবর্তন হয়ে যায়। শুধু cos না, এখানে বিজোড় সংখ্যা থাকলে প্রতিটা অনুপাতেরই পরিবর্তন ঘটে এবং cos পরিবর্তন হয়ে sin হয়ে যায়। এরপরে এখানে প্লাস অথবা মাইনাস যেটাই থাক, তার সামনে যেই কোণটা আছে সেটা বসিয়ে দিতে হয়। এবার আমরা দেখব এই যে কোণটা, এই কোণের অবস্থান কোন চতুর্ভাগে পড়ে। আমরা দেখছি এখানে মাইনাস আছে। মাইনাস যদি থাকে তাহলে পাই বাই 2 এর সাথে যা আছে তাই কাউন্ট করতে হয়। যদি প্লাস দিয়ে অশূন্য সংখ্যা থাকে, তাহলে পাই বাই 2 এর সাথে যে সংখ্যা আছে তার সাথে 1 যোগ দিয়ে কাউন্ট করতে হয়। তো এখানে মাইনাস আছে, তাহলে পাই বাই 2 এর সাথে 2 আছে, আমরা 2ই গ্রহণ করব। তার মানে আমাদেরকে 2 ঘর অতিক্রম করতে হবে ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে। এই কোণটা যেহেতু পজিটিভ, তাহলে বিপরীত দিক থেকে 2 ঘর অতিক্রম করতে হবে। আমরা অতিক্রম করছি 1 ঘর 2 ঘর। 2 ঘর অতিক্রম করার ফলে, ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে 2 ঘর অতিক্রম করার ফলে আমরা দেখছি যে এই কোণের অবস্থান হচ্ছে 2 নাম্বার চতুর্ভাগে। আমরা জানি যে 2 নাম্বার চতুর্ভাগে কসের চিহ্ন হয় মাইনাস। এখানে এই যে প্লাস চিহ্ন, এটা আগে বসিয়ে দিলাম। এরপরে 2 নাম্বার চতুর্ভাগে কসের চিহ্ন মাইনাস, এখন সেই চতুর্ভাগের চিহ্নটা ব্যবহার করলাম। এবার দেখছি পাই বাই 2 এর সাথে রয়েছে 2, এটা জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে কসের কোনো পরিবর্তন হবে না, কস কস আকারেই বসে যাবে। এরপরে এই যে মাইনাসের পরে যে সংখ্যাটা আছে বা যেই কোণটা আছে সেটা ব্যবহার করতে হবে এবং অবশেষে রয়েছে প্লাস cos পাই বাই 10। এখন আমরা দেখছি শুরুতেই প্লাস চিহ্ন, এটা বসানোর প্রয়োজন পড়ে না, তাই লিখে দিলাম sin। এখানে দেখো 10 এবং 2 কাটাকাটি হলে 5 হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি পাই বাই 5।
প্লাস মাইনাসে মাইনাস, সাইন 10 এবং 2 কাটাকাটি হয়ে হবে 5, আমরা লিখলাম পাই বাই 5, প্লাস মাইনাসে মাইনাস, cos পাই বাই 10 প্লাস cos পাই বাই 10। এবার একটা বিষয় দেখো, এটা হচ্ছে প্লাস সাইন পাই বাই 5 আর এটা হচ্ছে মাইনাস সাইন পাই বাই 5। একই মানের বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি, এইটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার এই পদের সাথে এই পদ ক্যান্সেল হয়ে যাচ্ছে। সব ক্যান্সেল হয়ে গেলে রেজাল্ট হচ্ছে 0। ফলাফলটা প্রমাণিত হয়েছে।